ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট 2024-এর যে এক্সামটা হবে তার ম্যাথ এবং জিআই এর একটা প্র্যাকটিস সেট সলভ করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ বা এই পরীক্ষাটা দেবে বা বিভিন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ওকে, এই টাইপের ম্যাথসের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইজ এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। দেখো আমরা ধরে নিই, নাম্বারটা তো জানি না এ নাম্বার, এই নাম্বারটা আমরা ধরে নিতে পারি। কিভাবে ধরতে পারি? এখানে দেখো 5 আছে আর এখানে 3 আছে, ঠিক আছে। এদের এলসিএম কত না হচ্ছে গিয়ে 15, তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যাটা হচ্ছে গিয়ে 15। ওকে, নাম্বারটা 15 ধরে নিল। এবার বলেছে সে হচ্ছে গিয়ে 3-এর 5 করেছে, 3-এর 5 গুণ করেছে, মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এরর ভ্যালুটা কত দাঁড়িয়েছে না হচ্ছে গিয়ে 15 ইন্টু 3-এর 5, মানে হচ্ছে গিয়ে 5 5 5 3 15 মানে 9 হয়েছে। অ্যাকচুয়ালি রাইট ভ্যালু কত হওয়া উচিত ছিল না হচ্ছে গিয়ে ইনস্টেড অফ দেখো 5/3 বলেছে, তাহলে অ্যাকচুয়ালি রাইট ভ্যালু হওয়া উচিত ছিল এত ইন্টু 5/3, তাহলে 3 5 15 5 5 25 হতো রাইট ভ্যালুটা, কিন্তু হয়েছে 9। হ্যাঁ, তাহলে কি বলেছে দেখো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে এরর পার্সেন্টেজ কত? 25 হওয়ার কথা ছিল, 9 হয়েছে, তাহলে 16 হচ্ছে গিয়ে এরর। তাহলে হচ্ছে কি 16 কার সাপেক্ষে এরর? রাইটের সাপেক্ষে, তাহলে 16/25 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 25 4 100, 16 4 64, তাহলে 64% হচ্ছে গিয়ে এরর, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 2 কী বলেছে দেখো। বলেছে 2 cages contains rabbit and pigeon in the ratio 3:2 and 4:5 respectively. If the total number of rabbit and pigeon in the 2 boxes are equal, find the minimum number of rabbits. এখানে দেখো টোটাল নাম্বার অফ র্যাবিট দুটো কেজে হচ্ছে সেম বলেছে। প্রথমটা রেশিও কত দেওয়া ছিল? 3:2, দ্বিতীয়টা রেশিও দেওয়া ছিল 4:5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি টোটাল কত? 5 ইউনিট, এটা কত? 5 আর 9 ইউনিট। তাহলে আমরা দুটোর যে সেম, মানে দুটো কেজের টোটাল নাম্বার অফ র্যাবিট আর পিজিয়নের নাম্বার সেম ছিল, সেইটা আমরা ধরে নিতে পারি 5 আর 9-এর এলসিএম কত না হচ্ছে গিয়ে 45। তাহলে প্রতিটা কেজে আমরা ধরে নিলাম 45টা করে আছে। এবার কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ র্যাবিটস। তাহলে আমাদের র্যাবিট চাই, তাহলে প্রথমটার 45, ঠিক আছে। প্রথম কেজে 45 ইন্টু র্যাবিট কত হবে না হচ্ছে গিয়ে তোমার 3-এর 5, আর দ্বিতীয়টায় কত হবে না হচ্ছে গিয়ে 45 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 4/9। ওকে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে টোটাল মিনিমাম নাম্বার অফ র্যাবিট। দেখো এখানে বলছে এই যে টোটাল নাম্বার অফ র্যাবিট অ্যান্ড পিজিয়ন ইন দ্য 2 boxes আর ইকুয়াল, সেটা মিনিমাম নাম্বার হতে পারে 45, আমরা ধরে নিলাম। ওকে, সেখান থেকেও আমরা মিনিমাম নাম্বার অফ র্যাবিটটা পাচ্ছি। ওকে, তাহলে এইটা দেখো 5 9 45 মানে 9 3 27 প্লাস এদিকে হচ্ছে গিয়ে 9 5 45 5 4 20, তাহলে হচ্ছে গিয়ে 47 হবে গিয়ে মিনিমাম নাম্বার অফ র্যাবিট, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 বলেছে সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ইনক্রিজড পার্সেন্টেজ ইন এরিয়া অ্যান্ড ইনক্রিজড পার্সেন্টেজ ইন পেরিমিটার। প্রথমে দেখো যদি স্কোয়ারের ক্ষেত্রে সাইড ইনক্রিজ করে, সাইড যদি 50% ইনক্রিজ করে, তাহলে এরিয়া ইনক্রিজ করবে কত না হচ্ছে গিয়ে 50%-এর সাকসেসিভ দুবার ইনক্রিজ, মানে হচ্ছে গিয়ে 50 + 50 + 50 ইন্টু 50/100। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 50 50 100, আর এখানে হচ্ছে গিয়ে দুটো শূন্য কেটে গেলে 25, মানে হচ্ছে গিয়ে তোমার 125, 125% হয়ে যাবে এরিয়া, এত বাড়বে 125% এরিয়া বেড়ে যাবে। এরপরে কি বলেছে ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ ইন পেরিমিটার। পেরিমিটার যদি সাইড যদি 50% বাড়ে, দেখো সাইডের ইউনিট কি, এখানে দেখো এরিয়াটা কেন 50%-এর দুবার সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে। এরিয়া মানে কি, সাইড যদি এ হয় এরিয়া মানে কি এ স্কোয়ার, আর পেরিমিটার দেখো তোমার ডাইমেনশনটা দেখো এটা 1 ছিল এখানে 2 হয়ে গেছে, আর সাইড যদি এ হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার পেরিমিটার কত হবে 4a,
তবে এখানেও ডাইমেনশন 1, এখানেও ডাইমেনশন 1, সেই জন্য তোমার সাইড যদি 50% ইনক্রিজ করে তাহলে পেরিমিটারও কত পার্সেন্ট ইনক্রিজ করবে না, সেও 50% ইনক্রিজ করবে। এবার তাহলে আমাদের রেশিও বের করে নিই, তাহলে 125:50 যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 25 5 125, 25 2 50, তাহলে 5:2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR, PR is the hypotenuse of length 20 সেন্টিমিটার অ্যান্ড দিস, তাহলে আমরা আগে ছবিটা আঁকি, ঠিক আছে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম করে ড্র করি, যেখানে বলেছে PRটা হচ্ছে গিয়ে হাইপোটেনিউস। ওকে, তাহলে এটাকে আমরা P আর এটাকে R ধরে নিলাম, আর এইটাকে তাহলে Q করে দিলাম। কিউটা হচ্ছে কি 90 ডিগ্রি। এবার বলেছে PRQটা বলেছে 30 ডিগ্রি, এইটা বলেছে 30 ডিগ্রি, আর বলেছে তোমার হাইপোটেনিউসটা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। ওকে, তোমার চেয়েছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার কি 20 আছে, তাহলে আমরা বেসটা বের করে নিতে পারবো আর এইটা বের করে নিতে পারবো, ঠিক আছে, হাইটটা বের করে নিতে পারবো। যেহেতু এখানে তোমার 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তুমি ভাবো সাইন থিটার ভ্যালু, মানে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা যদি 30 থাকে তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ PQ, তাহলে হচ্ছে কি PQ বাই হচ্ছে গিয়ে তোমার হাইপোটেনিউস মানে হচ্ছে গিয়ে PR, মানে নিচে 20 করে দিলাম, তাহলে এখান থেকে আমরা PQটা পেয়ে যাব। PQ ইকুয়াল টু কত পাচ্ছি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে হচ্ছে কি 20 ইন্টু হাফ মানে হচ্ছে কি 10, তাহলে এইটা আমরা 10 পেয়ে গেলাম। সিমিলারলি তুমি cos 30 ডিগ্রি ভ্যালু করো, ঠিক আছে, cos 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে তখন, QR বাই হচ্ছে গিয়ে তোমার হাইপোটেনিউস মানে হচ্ছে গিয়ে 20, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে তোমার √3 বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে তুমি QR পেয়ে যাবে। QR হচ্ছে গিয়ে তোমার 20, মানে হচ্ছে গিয়ে QR হচ্ছে গিয়ে তোমার 10√3। এবার তুমি লম্ব আর ভূমি পেয়ে গেলে। ওকে, তাহলে এবার তোমার ক্ষেত্রফল, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল বের করবো কী করে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু ভূমি হচ্ছে গিয়ে 10√3 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে গিয়ে 10। ওকে, তাহলে যে 2 একটা কেটে দাও, 2 5 10, তাহলে 5 10 50, তাহলে 50√3 হচ্ছে গিয়ে স্কোয়ার সেন্টিমিটার হবে গিয়ে তোমার এরিয়া, তাহলে অপশান হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছি এ ভ্যাসেল কন্টেন্টস 60 লিটার of milk. From this vessel 6 liter of milk were taken out and replaced with water. This process was repeated further 2 times. Find the amount of milk left in the vessel. ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, যদি এরকম করে পরপর মানে 6 লিটার দুধ মানে প্রথমে দেখো পুরোটাই মিল্ক ছিল, তারপরে 6 লিটার তুলে নিয়ে 6 লিটার জল, আবার যা মিশ্রণ হলো তাতে আবার 6 লিটার তুলে নিয়ে আবার 6 লিটার জল, এইভাবে করতে করতে বলে যে ফাইনাল অ্যামাউন্ট অফ লেফট ইন দ্য ভ্যাসেল। দেখো এর একটা ফর্মুলা আছে, ফাইনাল অ্যামাউন্ট আমি শর্টে এফ যদি ধরি ইকুয়াল টু ইনিশিয়াল অ্যামাউন্ট আমি ধরো সাপোজ ক্যাপিটাল আই দিলাম ইন্টু 1 মাইনাস এক্স বাই হচ্ছে সি হোল টু দি পাওয়ার এন। ওকে, এটা কিন্তু 1, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে এফ হচ্ছে গিয়ে ফাইনাল অ্যামাউন্ট, আই হচ্ছে গিয়ে ইনিশিয়াল অ্যামাউন্ট, আর এই যে সি হচ্ছে গিয়ে ক্যাপাসিটি অফ দ্য ভ্যাসেল। এখানে ক্যাপাসিটি অফ দ্য ভ্যাসেল প্রথমে যা ছিল সেইটাকে তুমি ক্যাপাসিটি ধরে নাও, ঠিক আছে। আর এক্সটা কি না প্রতিবারে যত লিটার রিপ্লেস হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এখানে ফর্মুলা বসিয়ে দিই, দেখো প্রথমে ইনিশিয়াল অ্যামাউন্ট তাহলে 60 ইন্টু এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স হচ্ছে প্রতিবারে 6 লিটার করে রিপ্লেস হচ্ছে, তাহলে 6 বাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি আমি বলেছি যেটা প্রথমে ভলিউমটা দেওয়া ছিল সেটাকে ধরে নাও, ব্যাস। এবার হচ্ছে গিয়ে দেখো কবার প্রসেসটা হয়েছে, একবার বলছে 6 লিটার অফ ওয়াটার ওয়ার টেকেন আউট অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 টাইমস, তাহলে টোটাল কবার হয়েছে 3 বার হয়েছে। ওকে, আগে একবার হয়েছিল, তারপরে ফার্দার 2 টাইমস মানে টোটাল 3 বার, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে ইকুয়াল টু 60 ইন্টু দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা 1 10। ওকে, তাহলে হচ্ছে কি উপরে হবে 9 10, 9 কিউব মানে হচ্ছে কি 729, 10 মানে 10 কিউব মানে হচ্ছে 1000। ওকে, এবারে দেখো একটা শূন্য কেটে গেল, এবারে ইউনিট ডিজিটটা কি হবে ভাবো না, যেহেতু নিচে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এরকম সামথিং পয়েন্ট তারপরে 2 ঘর হবে।
ওকে, দু ঘরের এই যে ইউনিট ডিজিটটা কী হবে দেখো, 9 6 54, মানে এখানে 4 আসবে। এবার অপশানগুলো দেখি, হ্যাঁ একমাত্র অপশান এতে দেখো এইখানে 4 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, নাহলে তোমাকে এটা ক্যালকুলেশন করে বের করো, দেখবে অপশান এই অ্যান্সার আসবে। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 6, কী বলেছে, এ সাম ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ইন্টারেস্ট ইন 2 সাকসেসিভ ইয়ার দিস অ্যান্ড দিস, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার আনাম। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরে ধরো সাপোজ এইটা হচ্ছে কি ইন্টারেস্ট হলো, পরের বছর ইন্টারেস্টটা যোগ হবে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই যে 225 টাকা, এই 225 টাকার ইন্টারেস্টটা যোগ হয়ে তোমার দাঁড়াবে কত, 236.25। ওকে, তাহলে এইটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, জাস্ট এই 225 টাকারই ইন্টারেস্টটা হবে, যেটা আমরা বাদ দেবো। দেখো তোমার 25 মানে এদিকে হচ্ছে গিয়ে 5 6 5 11, মানে হচ্ছে গিয়ে 11.25 টাকা। এটা হচ্ছে গিয়ে 225 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে, মানে বলে না সুদের সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এক্সট্রাটা কী হয়, সিম্পল ইন্টারেস্ট থেকে আলাদা কি সুদের সুদ। তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে 225 টাকা, তারই ইন্টারেস্ট হচ্ছে 11.25 টাকা। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টও প্রতি বছর সেম হবে, 225 টাকা করে পরপর হতেই থাকবে, কিন্তু ইন্টারেস্ট, ঠিক আছে, আগের বছরে যদি টোটাল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এত হয়, তার পরের বছরেও টোটাল ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, ওদের যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে কি জাস্ট প্রিভিয়াস ইয়ারের টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্ট তার ইন্টারেস্ট। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম কি না 11 টাকা 25 পয়সা হচ্ছে 225 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার 100 টাকার 1 বছরের সুদ যা হবে সেটাই তো রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে এত বাই 225 ইন্টু 100 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইখানে দেখো তোমার এই পয়েন্টটা তুলে দাও। ঠিক আছে, নিচে হচ্ছে গিয়ে ইন্টু 100, তাহলে এই 100 গেল, 25 দিয়ে কাটো, 25 9 225, বা এইটা দেখো এইটা হচ্ছে গিয়ে ইন্টু 5 করলে হচ্ছে গিয়ে 1125 হচ্ছে, তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কী বলেছে এ বয় গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 4 km/h অ্যান্ড রিচেস দ্য স্কুল 8 minutes লেট, বাট when he goes at 6 km/h he reaches the school 12 minutes earlier, find the distance of the school from his house। জাস্ট কিছুই নেই, এর একটা ফর্মুলা আছে, রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ 2 স্পিড বাই হচ্ছে ডিফারেন্স অফ 2 স্পিড, প্রোডাক্ট বাই হচ্ছে কি ডিফারেন্স ইন্টু ডিফারেন্স অফ টাইম। ওকে, তাহলে প্রোডাক্ট হচ্ছে কি 4 × 6, ডিফারেন্স হচ্ছে 4 আর 6 এর ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু ডিফারেন্স অফ টাইম। দেখো এইখানটায় ভালো করে বুঝতে হবে ডিফারেন্স অফ টাইমটা কি। এখানে প্রথমে বলেছি 8 minutes লেট, পরে বলেছে 12 minutes আর্লিয়ার। যখনই লেট আর্লিয়ার থাকবে তখন দুটো যোগ করে দেবে, আর যদি দুটো লেট হয় তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে দেবে, বা দুটোই আর্লিয়ার হয় তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে দেবে। ওকে, যেহেতু ডিফারেন্স বলছি কিন্তু বিয়োগ নয় কিন্তু, হ্যাঁ। তাহলে এইখানে দেখো লেট আর্লিয়ার হচ্ছে, তাহলে দুটো যোগ করে দাও, এটা হচ্ছে কি তাহলে 20 মিনিট হয়ে গেল, কিন্তু মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নাও, বাই হচ্ছে কি 60, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স। ওকে, তাহলে 20 3 × 60, তাহলে 3 2 × 6, মানে এটা কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি 4 কিলোমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 8, কী বলেছে ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 17%, দেন নেট ইনকাম ইজ রিডিউসড বাই 3%, ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। দেখো ইনকাম ট্যাক্সটা যে 70% বেড়ে গেছে, মানে ইনকাম ট্যাক্সের 70% হচ্ছে নেট ইনকামের 3%, এটা তাই বলেছে। তাহলে আমরা যদি ধরো সাপোজ ইনকাম ট্যাক্স আইটি শর্টে এত ইন্টু 17% ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার নেট ইনকাম মানে কি টোটাল গ্রস ইনকাম থেকে হচ্ছে ইনকাম ট্যাক্সটা বাদ দিলে যেটা সেটা হচ্ছে নেট ইনকাম। তাহলে সেই নেট ইনকাম শর্টে লিখছি এনআই এর 3%। ওকে, তাহলে এখান থেকে দেখো নেট ইনকাম আর হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স এদের রেশিও পেয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এনআই নেট ইনকাম ইজ টু হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা এই আইটিটা আমি যেহেতু নিচে বাদ দিয়ে দিলাম, মানে নিচে বাই করে নিলাম, তাহলে 17:3 হবে। ওকে, পার্সেন্টেজ বোথ সাইড থেকে কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি গ্রস ইনকাম কত হলো, এই দুটোর যোগফল মানে হচ্ছে কি 20 ইউনিট। এবার বলেছে ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স, তাহলে টোটাল 20
ইউনিটটা হচ্ছে তার গ্রস ইনকাম, তার মধ্যে দেখো 3 ইউনিট হচ্ছে ইনকাম ট্যাক্স, তাহলে 3/20 ইন্টু 100, এটাই হচ্ছে গিয়ে তার ইনকাম ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স। তাহলে 20 5 100, তাহলে 5 3 15% হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে এ বোট ক্যান কভার এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 আওয়ার্স ইচ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আপস্ট্রিম রেটটা কত হবে, তোমার 30 কিলোমিটার গেছে আপস্ট্রিমে 6 ঘন্টায়, তাহলে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গিয়ে আপস্ট্রিম রেট, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ডাউনস্ট্রিম রেট কত পাবে দেখো, 36 হচ্ছে গিয়ে 6, মানে হচ্ছে গিয়ে 6 কিলোমিটার, 6 কিলোমিটার হচ্ছে গিয়ে তার কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার ডাউনস্ট্রিম রেট। তাহলে আপস্ট্রিম রেট আর ডাউনস্ট্রিম রেট তুমি পেয়ে গেলে। বলছে ফাইন্ড ইট স্পিড ইন স্টিল ওয়াটার, তাহলে স্পিড ইন স্টিল ওয়াটার কী হবে, জাস্ট দুটোর এভারেজ, তাহলে হচ্ছে গিয়ে ডি প্লাস U/2, মানে 6 5 11/2, মানে হচ্ছে গিয়ে 5.5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। যদি এখানে বলতো হ্যাঁ মানে স্রোতের বেগ, তখন কি না হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স বাই 2 করে দিতাম, তাহলে 6 - 5/2, মানে হচ্ছে গিয়ে 1/2, মানে হচ্ছে 0.5 হয়ে যেত। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, বলেছে ইন এ সার্কেল অফ রেডিয়াস 35 সেন্টিমিটার অ্যান আর্ক সাবটেন্ডেড অ্যান অ্যাঙ্গেল অফ 72 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক। ঠিক আছে, মনে রাখবে এর একটা ফর্মুলা আছে, লেন্থ অফ আর্ক ইকুয়াল টু কি না হচ্ছে গিয়ে তোমার এই যে লেন্থ অফ আর্ক, আর মানে কি 2πr, মানে এই যে তোমার ইয়েটা সার্কামফারেন্স মানে পরিধি, তার একটা কিছুটা পার্ট, মানে এই রকম যদি ছবিটা হয়, ধরো এইটুকু, ধরো সাপোজ এইটা হচ্ছে 72 ডিগ্রি। ওকে, এবার এই রেডিয়াসটা কত বলেছে 35 সেন্টিমিটার, তাহলে এইটুকুর আমাদের লেন্থ কত হবে, সেই আর্ক লেন্থটা চেয়েছে। ওকে, কেন্দ্রে যেটা হচ্ছে গিয়ে তোমার 72 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে, তাহলে জাস্ট কিছুই নেই, এর ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার 2πr, মানে পরিধি ইন্টু থিটা বাই হচ্ছে গিয়ে 360। ওকে, তাহলে বসিয়ে দাও, 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে গিয়ে তোমার 35 ইন্টু থিটা হচ্ছে গিয়ে 72 ডিগ্রি, আর এখানে হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। ব্যাস সিম্পলিফাই করো, 7 5 35, ঠিক আছে, 5 ইন্টু 72, 5 দেখো তোমার 360, এটা কেটে গেল, তাহলে 22 2 44, তাহলে 44 সেন্টিমিটার হচ্ছে গিয়ে লেন্থ অফ দ্য আর্ক, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে, ওয়াকিং 3/4 of his original speed a man reaches 20 minutes late to his office, বলেছে হাউ মাচ ডাচ হি নর্মালি টেক টু রিচ হিজ অফিস। ঠিক আছে, দেখো এইখানে তোমরা বেসিক্যালি করতে গেলে কিভাবে করবে না হচ্ছে গিয়ে দেখো তার নর্মাল স্পিড আর হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে যে স্পিডে গেছে। ঠিক আছে, তাহলে নর্মাল স্পিড আমি শর্টে লিখছি NS, আর হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল স্পিড AS, এর রেশিও কত দাঁড়াচ্ছে দেখো 4:3। ঠিক আছে, নর্মাল স্পিড যদি 4 ইউনিট হয়, তাহলে সে অ্যাকচুয়াল মানে 3/4 গেছে, মানে 4:3 হয়ে গেল। এবার যেহেতু স্পিড রেশিও এইটা, তাহলে টাইম রেশিও কী হবে না উল্টোটা হবে, 3:4 হয়ে যাবে। এবার তাতে কি হয়েছে দেখো, তার প্রথম ক্ষেত্রে নর্মাল স্পিডে গেলে তার 3 ইউনিট টাইম লাগতো, কিন্তু অ্যাকচুয়াল এই যে স্পিডে যেটা বলেছে সেই স্পিডে যদি যায় তাহলে 4 ইউনিট, তাহলে কি বেশিটা টাইম লাগছে, মানে এই যে 1 ইউনিটটা সেটাই হচ্ছে গিয়ে 20 মিনিট বেশি লাগছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 20 মিনিট। বলছে হাউ মাচ টাইম ডাজ ই নর্মালি টেক টু রিচ, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 20 মিনিট হয়, তাহলে 3 ইউনিট হচ্ছে গিয়ে তার কি নর্মাল স্পিডে গেলে টাইম, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 × 20 60 মিনিট লাগবে, তাহলে অপশান সি অ্যান্সার। ঠিক আছে, আর একটা শর্টকাট ফর্মুলা হয় কি না হচ্ছে গিয়ে মানে যেটা লেট বা আর্লিয়ার টাইম যেটা দেওয়া থাকবে, মানে এই যে নর্মাল টাইম মানে আমি শর্টে লিখছি নর্মাল টাইম ইকুয়াল টু কী হবে, লেট বা আর্লিয়ার যে টাইমটা দেওয়া থাকবে মানে 20 ইন্টু হচ্ছে লব। ঠিক আছে, মানে উপরে আছে এই যে ফ্র্যাকশানটা দেওয়া আছে তার লব ইন্টু 3 করে দাও, দেখো 20 × 3 = 60 মিনিট হচ্ছে। হ্যাঁ, এভাবেও এসেছিলো, তুমি এইভাবে এই শর্টকাট নিয়মেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, মানে লেট অর আর্লিয়ার টাইম ইন্টু লব, হ্যাঁ নিউমারেটর। এরপরে এসে কোশ্চেন নাম্বার
12 বলেছে 2600 টাকা is to be divided among ABC in such a way that twice the share of A is equal to thrice the share of B which is equal to 4 times the share of C। তাহলে দেখো কিছুই নেই, মানে 2A ইকুয়াল টু বলেছে 3B ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 4C। তাহলে এখান থেকে তোমাকে H2B/C বের করে নিতে হবে। একবারে দেখো H2B/C কী করে বের করবে না, হচ্ছে গিয়ে জাস্ট এর সময় কি করব না এইটুকু বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এই যে বি আর সি এর কোএফিসিয়েন্ট তার সেই দুটোর গুণফল 3 × 4 এর ক্ষেত্রে হয়ে গেল is/2। বি এর ক্ষেত্রে কি হবে, বির পোর্শনটা বাদ দিয়ে এ আর সি এর যে কোএফিসিয়েন্ট তাদের গুণফল 2 × 4। আর সি এর ক্ষেত্রে সিমিলারলি সিটা বাদ দিয়ে এ আর বি এর কোএফিসিয়েন্ট মানে 2 × 3। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, কাটাকাটি কি যাবে, হ্যাঁ 2 একটা করে প্রথমে কেটে দাও, ওকে। আর 3 কি কাটবে না, তাহলে 3 × 2 = 6, 6:4:3 হয়ে গেল তোমার রেশিও, ঠিক আছে, তিনজনের শেয়ারের রেশিও। এবার চেয়েছে কি ফাইন্ড দ্য শেয়ার অফ সি। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো 6, 4, 10, 3, 13। তাহলে সেই 13 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 2600। তাহলে হচ্ছে গিয়ে সি এর শেয়ার 3 ইউনিট। ব্যাস, তাহলে 13 × দেখো 200 করলে হচ্ছে গিয়ে এইটা, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 × 2 মানে হচ্ছে গিয়ে 600 টাকা হচ্ছে গিয়ে তোমার সি এর শেয়ার, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কী বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹12,000 ফর 9 months অ্যাট 20% পার অ্যানাম ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। ঠিক আছে, এটার আমরা বেসিক ওয়েতে যদি করি তার ফর্মুলা কী হয়, অ্যামাউন্ট ইকুয়াল টু তোমার প্রিন্সিপাল ইন্টু 1 + R/, কত হবে, এখানে যেহেতু কোয়ার্টারলি বলেছে সেই জন্য এখানে কি হবে তোমার 4 × নিচে 100 হয়ে যাবে, 4 × 100 আর হোল টু দি পার তোমার 40, ওকে 40। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করে 12,000 থেকে বাদ দিয়ে ইন্টারেস্ট পাবে, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি একটা প্রসেস বলছি, দেখো 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের গোল্ডেন রেশিও, যারা আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস করনি তারা দেখে নিও, সেইখানে দেখবে গোল্ডেন রেশিও বলে একটা কথা আছে, ঠিক আছে। 3 বছরের ক্ষেত্রে 3:3:1 আমরা সেইটা ইউজ করে করব। দেখো সেক্ষেত্রে যেহেতু কোয়ার্টারলি, তাহলে বছরে হচ্ছে কি 4 বার সুদ পাবে, তাহলে এই 20কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, মানে একটা কোয়ার্টারে তুমি 5% করে সুদ পাবে, ওকে। তাহলে সেইখানে প্রথমে তুমি 12,000 টাকা, এই 12,000 টাকার হচ্ছে 5% বের করে নাও। তাহলে 5% কত হচ্ছে, 12 × 5 = 60, মানে 600 টাকা যা হলো। তার আবার এই যে 600 টাকার আবার 5% বের করো, 6 × 5 = 30 টাকা। তারপরে এই 30 টাকার আরেকবার 5% বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত, 5 × 3 = 15, 15 বাই হচ্ছে গিয়ে 100, একটা শূন্য কাটবে, তাহলে হচ্ছে গিয়ে 1.5 টাকা, ওকে। তাহলে টোটাল ইন্টারেস্টটা কত হবে, জাস্ট এই যে 3:3:1 মানে হচ্ছে গিয়ে তোমার 3 প্রথমটার সঙ্গে 3 গুণ করবে, প্লাস দ্বিতীয়টার সঙ্গে 3 গুণ করবে, প্লাস তৃতীয়টার সঙ্গে 1 গুণ করবে, 1 × 1.5। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করো, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 6 × 3 = 1800 আর হচ্ছে গিয়ে 3 × 3 = 900, মানে হচ্ছে গিয়ে 18,9 এখানে 1.50, এইটা হবে তোমার অ্যান্সার, মানে তোমার অপশান এ হবে অ্যান্সার, ওকে। কিন্তু এইভাবে করতে গেলে ক্যালকুলেশান অনেক জটিল হবে, অনেক সময় চলে যাবে, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 14 বলেছে দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইন দ্য ফিগার গিভেন বিলো ইজ। ঠিক আছে, দেখো এইখানে এইটা দেওয়া আছে, এইটা মানে রেডিয়াসটা দেওয়া আছে, সার্কেলটা রেডিয়াস দেওয়া আছে, হ্যাঁ। এবারে দেখো টোটাল একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত থেকে এই যে ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বাদ দিয়ে দাও। এই ট্রায়াঙ্গেলটা আবার দেখো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর সিমিলারলি এইদিকে একটা আছে। তাহলে আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, অ্যাকচুয়ালি তোমার বৃত্তের ক্ষেত্রফল πr², মানে পাই এখানে a² হবে, বাই হচ্ছে গিয়ে 2, এটা হলো টোটাল এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, এই অর্ধবৃত্তটার। সেখান থেকে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবারে এগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো এইটা যেহেতু আবার এইটাও হবে, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, তাহলে হচ্ছে কি -2 ইন্টু একটা সার্কেল ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে, হাফ ইন্টু এ ইন্টু এ। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার
টু টু কেটে যাবে, তাহলে হচ্ছে কি দেখো তোমার যদি আমরা এ স্কোয়ারটা কমন নিয়ে নিই, এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, প্রথমে পড়ে থাকবে কত, পাই বাই টু মাইনাস ওয়ান, ব্যাস এ স্কোয়ার ইন্টু পাই বাই টু মাইনাস ওয়ান, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কী বলেছে দেখো, বলেছে দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার এরিয়া। ধরে নিয়ে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে এ আর সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। তাহলে দেওয়া আছে কি না, হচ্ছে কি 3a মানে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 2 পাই আর। ওকে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি এ ইকুয়াল টু 2 পাই আর বাই হচ্ছে গিয়ে 3। এবারে বলেছে এরিয়া রেশিও, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি √3/4 ইন্টু এ স্কোয়ার ইজ টু হচ্ছে গিয়ে তোমার পাই আর স্কোয়ার সার্কেলের এরিয়া। ব্যাস সেটাকে সিম্পলিফাই করো, দেখো √3/4 √3 হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এইটাকে স্কোয়ার করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত দাঁড়াবে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 9 ইজ টু পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই আর স্কোয়ার কাটলো, একটা পাই কাটলো, 4 4 কাটলো, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে দেখো পাই মানে 22-এর সাথে বসিয়ে দাও, তাহলে 22 উপরে হচ্ছে গিয়ে √3 বাই হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে তোমার কত 7 7 ইন্টু 9 9 মানে হচ্ছে গিয়ে আমরা লিখছি 3 ইন্টু 3। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে 3কে √3 ইন্টু √3 লিখলাম। এবার কি হলো, একটা √3 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো দেখো, উপরে হলো 22 ইজ টু এখানে হচ্ছে গিয়ে 7 3 21 √3 21 √3, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কী বলেছে দেখো, বলেছে এ মাঙ্কি ক্লাইম্ব আপ এ পোল অ্যাসেন্ডস 12 মিটার অ্যান্ড স্লিপস ডাউন 5 মিটার ইন অল্টারনেট মিনিটস। মানে ধরো 1 মিনিটে সে 12 মিটার উঠলো, পরের মিনিটে সে 5 মিটার নেমে গেল, আলটিমেটলি 2 মিনিটে সে কতটা উঠছে না 12 - 5 মানে হচ্ছে গিয়ে 7 মিটার। ওকে, এবার এইখানে অঙ্কটার ক্ষেত্রে ভালো করে মনে রাখবে যে এই টাইপের কোশ্চেন যখনই হবে, দেখো লাস্টের 12 মিটার, ঠিক আছে, মানে টোটাল যদি আমাদের ধরো এই 68 মিটারের হয়, লাস্ট 12 মিটার যদি এইটুকু হয়, এই লাস্ট 12 মিটার কিন্তু বানারটা উঠে গেলে উপরে সে কিন্তু আর নামবে না, আর স্লিপ ডাউনের ব্যাপার আসবে না। সেই জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, টোটাল যা আছে 68 সেখান থেকে হচ্ছে যতটা উঠবে একবারে সেটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে 56। এই 56টা কী করবে, আপস অ্যান্ড ডাউনস করে করে উঠবে, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তো আপস অ্যান্ড ডাউনস, মানে 1 মিনিটে 12 মিটার উঠলো, পরের মিনিটেই হচ্ছে 5 মিটার নামলো, তাহলে আলটিমেটলি 12 - 5 মানে 2 মিনিটে সে 7 মিটার অ্যাকচুয়ালি উঠছে। ওকে, তাহলে এই যে 56 মিটারটা এইটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস করে উঠবে, তাহলে হচ্ছে কি 7 মিটার ওঠে কত মিনিটে, 2 মিনিটে। ওকে, তাহলে হচ্ছে কি 56 মিটার উঠবে কত মিনিটে না, হচ্ছে কি দেখো 7 × 8 করলে 56, তাহলে 2 × 8 মানে হচ্ছে কি তোমার 16 মিনিট, ঠিক আছে। তাহলে এই 56 মিটার হচ্ছে 16 মিনিট টাইম লাগবে, আর লাস্ট মিনিটে সে 12 মিটার উপরে উঠে যাবে, ব্যাস তার 68 কমপ্লিট হয়ে গেল। ওকে, যখন উপরে ছাদের উপরে কেউ উঠে যাবে সে তো আর স্লিপ করে নামার ব্যাপার আসবে না, তাই সেই জন্য অ্যান্সার হবে 16 + 1 = 17 মিনিট। মনে রাখবে এটা অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 17। বলেছে দেয়ার আর 3 পার্টনার্স ABC ইন এ বিজনেস অ্যান্ড ইচ হ্যাড এ শেয়ার অফ প্রফিট ইন প্রপোর্শন টু হিজ ক্যাপিটাল। বলেছে এজ ক্যাপিটাল ওয়াজ ₹6,000, বিজ ক্যাপিটাল 5,000 অ্যান্ড এজ শেয়ার অফ প্রফিট ওয়াজ ₹30 ইন এভরি ₹100। ফাইন্ড দ্য ক্যাপিটাল অফ সি। দেখো এইখানে এ আর বি এর ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে তাদের প্রফিট রেশিও কী দাঁড়াবে, ক্যাপিটাল রেশিও অনুযায়ী তার প্রফিট রেশিও তাই হবে, তাই তো বলেছে দেখো প্রফিট প্রপোর্শন ইন হিজ ক্যাপিটাল, তাই তো। তাহলে A/B বির হচ্ছে ক্যাপিটাল রেশিও যা প্রফিট রেশিও তা কত হবে না হচ্ছে 6:5, কারণ কি এর হচ্ছে গিয়ে 6,000 টাকা, বি এর হচ্ছে গিয়ে 5,000 টাকা। এবার হচ্ছে দেখো
এর প্রফিট বলেছে 100 টাকার মধ্যে এর প্রফিট হচ্ছে 30 টাকা। তাহলে এর যদি তোমার এই 6 ইউনিটের ভ্যালু 30 টাকা হয়, তাহলে আমরা বি এর প্রফিটটা এখান থেকে পেয়ে যাব। 6 × 5 করলে হচ্ছে গিয়ে 30, তাহলে 5 × 5 মানে হচ্ছে গিয়ে তোমার বি এর প্রফিট হচ্ছে গিয়ে 25 টাকা। তাহলে এই দুটো এ আর বি এর প্রফিট মিলিয়ে হচ্ছে কত, 3 × 5 মানে 55 টাকা। তাহলে বাকি 100 টাকার মধ্যে 55 বাদ দিলে পড়ে থাকছে কত, তোমার 45 টাকা। 45 টাকা। এই 45 টাকাটা কার শেয়ার, সি এর শেয়ার। তাহলে আমরা এবার যে কোনো একজনের সঙ্গে কম্পেয়ার করো, ঠিক আছে। সাপোজ A/C যদি করি, এ আর সি এর, দেখো এ আর সি যদি আমরা কম্পেয়ার করি, এর ক্যাপিটাল হচ্ছে গিয়ে 6000 টাকা, ওকে। আর সি এর ক্যাপিটাল আমরা জানি না, এক্স ধরে নিলাম। এর প্রফিট কত তোমার হচ্ছে কি 30, সেখানে সি এর প্রফিট কত 45, মানে প্রফিট রেশিও আর কি। হ্যাঁ, ব্যাস এখান থেকে তুমি সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু যেটা পাবে সেটাই হচ্ছে কি সি এর ক্যাপিটাল, ওকে। 15 দিয়ে কাটাকাটি করবো, 15 × 2 = 30, আর 15 × 3 = 45, 2 হচ্ছে গিয়ে 30 এখানে, তাহলে 3 × 3 = 9000, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 9000 টাকা। তাহলে শেয়ার মানে ক্যাপিটাল অফ সি হচ্ছে অপশান বি, 9000 টাকা, ওকে। তাহলে এইখানে একটু বলে দিই কীভাবে করলাম, আর একবার আমি রিক্যাপ করে দিচ্ছি। দেখো, প্রথমে A/B এর তুমি ক্যাপিটাল দেওয়া ছিল, সেখান থেকে A/B এর প্রফিট রেশিও পেয়ে গেলে কত 6:5। এবার এর হচ্ছে গিয়ে যদি 30 রুপিস হয় প্রফিট, তাহলে বি এর হচ্ছে সেই অনুপাতে, তাহলে 25 টাকা হয়ে গেল। তাহলে এ আর বি এর টোটাল হচ্ছে গিয়ে 55 টাকা হয়ে গেল, আউট অফ কি 100 রুপিস। তাহলে 100 - 55 মানে 45 হয়ে গেল তোমার কার শেয়ার, না সি এর শেয়ার, ঠিক আছে। ব্যাস, এবার যে কোনো একজনের ক্যাপিটাল এ আর সি কম্পেয়ার করলাম, এ এর ক্যাপিটাল বাই সি এর ক্যাপিটাল জানি না, এক্স ধরে নিলাম, এ এর প্রফিট বাই বি এর প্রফিট, ব্যাস সেখান থেকে এক্সের ভ্যালু বের করলাম, সি এর ক্যাপিটাল পেয়ে গেলাম, ওকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, এ সার্টেন নাম্বার অফ মেন কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 days, ইফ দেয়ার ওয়ার 8 men মোর দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 days লেস, হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার। দেখো, আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব কি না, M1T1 = M2T2, ঠিক আছে, ম্যান আর হচ্ছে কি টাইম। এবার বলেছে এ সার্টেন নাম্বার অফ মেন, ধরে নিলাম এক্স জন, বলছে কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 days, তাহলে হচ্ছে কি ইন্টু 60 = বলেছে ইফ দেয়ার আর 8 men মোর, তাহলে x + 8 যদি হতো তাহলে হচ্ছে কি দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 days লেস্ট, মানে 60 দিন আগে লাগতো, সেটা হচ্ছে গিয়ে 50 দিন লাগবে, কম 10 দিন কম, মানে হচ্ছে গিয়ে 50। ব্যাস এখান থেকে এক্সের মান বের করব, তাহলে হচ্ছে গিয়ে অরিজিনালি আগে কতজন ম্যান কাজ করছিল সেটা আমরা পেয়ে যাব, ওকে। আচ্ছা, 0 0 কাটো, আর এখানে দেখো 5x আসবে, এদিকে 6x, মানে আলটিমেটলি x = 8 × 5 = 40 40, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে অরিজিনালি কতজন ছিল, মেন ওয়ার দেয়ার, না হচ্ছে গিয়ে 40, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, এ পারসন মার্কস হিজ গুডস X% অ্যাবভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 30% অন দ্য মার্কড প্রাইস, ইফ হিজ প্রফিট ইজ 5% দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। মানে সোজা কথা, তোমার ধরো কোনো একটা জিনিসের কস্টিং পড়লো, হচ্ছে কি কস্টিং ভ্যালু বা সিপি পেলে, সেখান থেকে তুমি 30% ইনক্রিজ করলে, ঠিক আছে, X% ইনক্রিজ করেছে, এখানে X% ইনক্রিজ করে কি করলে, এমপি মার্কড প্রাইস, ওকে। এবার তারপরে সেখান থেকে তুমি সে 30% ডিসকাউন্ট দিয়েছে, মানে হচ্ছে গিয়ে তোমার 30% ডিসকাউন্ট দিয়েছে। আলটিমেটলি যেটা পেয়েছে তাতে সে অ্যাকচুয়ালি এসপি পেয়েছে, সেই এসপিটা অ্যাকচুয়ালি তার কি হয়েছে 5% হচ্ছে প্রফিট, ঠিক আছে। মানে কি এই যে সিপি আর এসপি, তার সেখানে হচ্ছে গিয়ে 5% প্রফিট হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই যে সিপি হচ্ছে X% প্রথমে বাড়িয়েছি, তারপরে 30% ডিসকাউন্ট করেছি, মানে কোনো জিনিসকে X% বাড়ানো হয়েছে প্রথমে, তারপরে 30% কমানো হয়েছে, মোটের উপর কত পার্সেন্ট বেড়েছে, প্রফিট হয়েছে 5%, মানে কি তার 5% মোটের উপর বেড়েছে, ঠিক আছে। প্রথমে কিছুটা বাড়িয়ে আবার কিছুটা কমানো হয়েছে, রেজাল্ট্যান্ট হচ্ছে 5% ইনক্রিজ হয়েছে, মানে সেটাই হচ্ছে প্রফিট। ব্যাস ওইখান থেকে ওই কনসেপ্ট থেকে তুমি ইউজ করো, তাহলে হচ্ছে কি প্রথমে X% হচ্ছে বেড়েছিল, তাহলে X - 30 হচ্ছে কমেছিল। আমাদের অ্যাকচুয়ালি
একটা জিনিস ইনক্রিজ আর একটা যদি ডিক্রিজ হয় তাহলে মোটের উপর কি হয়, ফর্মুলা কি তোমরা আশা করি জানো, অনেকে যারা জানো না তারা জেনে নাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। ওকে, এত পার্সেন্ট। এটা যদি প্লাস হয় তাহলে প্রফিট হয়েছে বা ইনক্রিজ করেছে, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে গিয়ে লস হয়েছে বা হচ্ছে গিয়ে ডিক্রিজ করেছে। ওকে, এত পার্সেন্ট। তাহলে আমরা সেখানে ফর্মুলাটাই বসিয়ে দিই, এক্স মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু 30/100। এইটার ভ্যালু কত না হচ্ছে গিয়ে 5। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু আমরা বের করতে পারবো। ওকে, একটা শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে কি এখানে দেখো 3x আর এইদিকে হবে 10x, মানে আলটিমেটলি 7x ইকুয়াল টু একবারে কত হবে দেখো, এটাই হচ্ছে গিয়ে তোমার 10 মানে 30 10 300, 300টা ওই দিকে চলে যাবে, আর এইখানে এই যে 10টা নিচের 10টা ওইদিকে 5-এর সঙ্গে গুণ হয়ে 50 হয়ে যাবে। তাহলে 50 আর 300 মানে হচ্ছে গিয়ে 350। ওকে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 7 5 35 50। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে তাহলে কত পার্সেন্ট মানে সিপি থেকে ইনক্রিজ করে এমপি করা হয়েছিল না হচ্ছে 50%, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20। বলেছে in an election 10% voter did not cast their vote. Okay, and 11 of 1/9% vote declared invalid, মানে যা ভোট পড়েছিল তার 11.19% ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট, অ্যান্ড দ্য উইনার গট 75% অফ দ্য ভ্যালিড ভোটস। ইফ হি উইন্স বাই এ মার্জিন অফ 2000 ভোটস দেন টোটাল নাম্বার অফ ভোট, মানে হচ্ছে কি ওই ভোট কেন্দ্রে টোটাল নাম্বার অফ ভোট কত চেয়েছে। ওকে, দেখো জাস্ট কিচ্ছু নেই, আমরা ব্যাকওয়ার্ডে যাব। টোটাল আমার ফাইনাল হচ্ছে গিয়ে বলেছে মার্জিনটা কত 2000। আমরা একবারে টোটাল নাম্বার অফ ভোটার একবারে বের করছি, দেখো ইকুয়াল টু, দেখো এবার ব্যাকওয়ার্ডে আসো। প্রথমে হচ্ছে কি সে 70% ভোট পেয়েছে, ঠিক আছে, উইনার গট 75%, ঠিক আছে। যদি উইনার 70 মানে ভ্যালিড ভোটের 75% পায়, তাহলে লুজার কত পেয়েছে 25%। তাহলে তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 50%। তাহলে এইটা হচ্ছে গিয়ে ভ্যালিড ভোটের হচ্ছে 50% হচ্ছে গিয়ে 2000। তাহলে হচ্ছে গিয়ে ভ্যালিড ভোট কত, তাহলে যেটা হচ্ছে কি অরিজিনাল, মানে যখনই আমরা ব্যাকওয়ার্ডে যাব বা অরিজিনালে যাব মনে রাখবে 100টা উপরে, তাহলে নিচে হয়ে গেল 50। ওকে, ইনটু এরপরে আবার দেখো এইটা 11.19%, মানে হচ্ছে গিয়ে তোমার মনে রাখবে এটা 1/9। ওকে, আর 9.111 হলে 1/11, এইটুকু মনে রাখবে। এটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কি 1/9, মানে এটা হচ্ছে দেখো টোটাল যে ভোট পড়েছিল, টোটাল যদি 9 ইউনিট ভোট পড়ে তার 1 ইউনিট হচ্ছে গিয়ে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ভোট কত পড়েছিল সেইটা তোমরা এখানে থেকে পেয়ে যাবে। তাহলে উপরে 9 হবে, এবার অ্যাকচুয়ালি তোমার একটা 1 হচ্ছে গিয়ে বাতিল হয়ে গেছে, তাহলে নিচে হবে 8। ওকে, এখানেও দেখো 100 হয়েছিল, নিচে হচ্ছে 100 মাইনাস 50 মানে 50। ওকে, এরপরে আসি দেখো 10% ভোটার ডিড নট ভোট, তাহলে 90% ভোট দিয়েছিল, ঠিক আছে। তাহলে 100 বাই নিচে হচ্ছে গিয়ে 90। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা আসবে সেটাই হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ভোটার ইন দ্য বুথ, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটা কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দিলে এই 9 গেল, তারপরে 5-এ কাটো, 5 4-এ 20, 400, 8 5-এ 40, ঠিক আছে, 50। তাহলে হচ্ছে গিয়ে 5000। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার ইন দ্য বুথ হচ্ছে গিয়ে কত না 5000, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, মানে জাস্ট ব্যাকওয়ার্ডে যাবে, যখনই ব্যাকওয়ার্ডে যাবে 100টা উপরে, এবার তারপর এটাকে করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলে, না বুঝতে পারলে অবশ্য কমেন্টে জানিও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলে যে মিক্সার কন্টেন্স অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:3। ইফ 5 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সার দ্য রেশিও বিকাম 4:5। দেখো আগে তোমার কি ছিল, অ্যালকোহল ইজ টু ওয়াটার ইকুয়াল টু কত ছিল 4:3 রেশিওটা। পরে সেটা কত হয়েছে না হচ্ছে গিয়ে তোমার 4:5 হয়েছে। দেখো পরে কি করেছে, ওয়াটার ইজ অ্যাডেড বলেছিল, তাহলে দেখো অ্যালকোহলটা 4 ইউনিট ছিল, 4 ইউনিট আছে, তাহলে ওয়াটারটা বেড়েছে, ক ইউনিট বেড়েছে 2 ইউনিট, প্লাস 2 ইউনিট বেড়েছে, ঠিক আছে, 2 ইউনিট বেড়েছে। তাহলে সেই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে ওই যে বলেছিলে না, 5 লিটার্স অফ ওয়াটার, 5 লিটার্স অফ ওয়াটার অ্যাডেড, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 5 লিটার।
ওকে 5 লিটার। এবার কী চেয়েছিল, দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য মিক্সার, তাহলে কোয়ান্টিটি অফ অ্যালকোহল দেখো 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, ব্যাস 10 লিটার। 2 ইউনিট যদি 5 হয় তাহলে 4 ইউনিট ইন্টু 2 মানে যে 10 লিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কী বলেছে দেখো, বলেছে সিম্পলিফাই, জাস্ট সিম্পলিফাই করো। আচ্ছা, প্রথমে আমরা এই দুটো একটু সলভ করে নিই। এই দুটো দেখো করলে কি হবে, আমি এই সাইডে করছি, ইকুয়াল টু হবে এই দুটো। তোমার দেখো নিচে হচ্ছে গিয়ে এইটার কথা পাবো, নিচে √3 মাইনাস √3 -3 আছে, আর এটাকে আমরা সামনে যদি নিয়ে আসি √3 + √3, তাহলে নিচে হবে গিয়ে তোমার √3 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 3 - 9, আর উপরে কত হবে, এটা দেখো তোমার √3 - 3 প্লাস হচ্ছে গিয়ে তোমার √3 + 3 হয়ে যাবে। ওকে, তাহলে এই 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি দাঁড়ালো দেখো কত, তোমার নিচে হচ্ছে গিয়ে -6, তাহলে 2√3 বাই হচ্ছে গিয়ে -6, তাহলে কাটাকাটি করো, এটা হচ্ছে গিয়ে 3, তাহলে আলটিমেটলি -1/√3 হলো। ওকে, দেখো এই দুটো তাহলে আমাদের ভ্যালু কত দাঁড়ালো, -1/√3, তাহলে এইখানে আছে দেখো কত +1/√3, তাহলে এটা অটোমেটিক্যালি কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3 হবে শুধু, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কী বলেছে, বলেছে কৃতি টুক এ লোন অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট 6% ইন দ্য ফার্স্ট ইয়ার উইথ an increase of 0.5% in each subsequent year. She paid rupees this as interest after 4 years. How much loan did she take? ঠিক আছে, আচ্ছা, মানে একটা আসলের হচ্ছে গিয়ে প্রতি বছর, প্রথম বছর যদি 6% হয়, পরের বছর 6.5%, তারপরের বছর 7%, তারপরে 7.5%, মানে 4 বছর বলেছে। ঠিক আছে, তাহলে সে টোটাল 4 বছরে ইন্টারেস্ট এত টাকা পে করেছে, মানে আমাদের এমনি বেসিক্যালি যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা I = PRT বাই হচ্ছে কি 100, সেখান থেকে আমরা এই ফর্মুলাটা ইউজ করে পেয়ে যাবো। দেখো টোটাল যা ইন্টারেস্ট কত পে করেছিল 3375, তাহলে ইকুয়াল টু কত হবে, প্রিন্সিপাল, লোন অফ প্রিন্সিপাল ধরে নিলাম। ঠিক আছে, P × 1, এবার প্রথম বছরে দেখো রেট অফ ইন্টারেস্ট কত 6, তাহলে টি এর মান তো 1ই হবে। ঠিক আছে, সেই বছর টিটা আমি 1 লিখছি, হ্যাঁ, বাই হচ্ছে গিয়ে 100, প্লাস পরের বছর কত হবে 6.5 × 1 বাই হচ্ছে গিয়ে 100, প্লাস পরের বছর হচ্ছে গিয়ে 7 × 1 বাই হচ্ছে গিয়ে 100, কারণ 0.5 করে বাড়ছে, তারপরে হচ্ছে গিয়ে 7.5 বাই হচ্ছে গিয়ে 100 × 1 দিতে পারো না দিতে পারো, ব্যাস। তাহলে এইখান থেকে তোমাকে পি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা দেখো এই যে টোটালটা সবগুলোর নিচে 100 আছে। ঠিক আছে, তাহলে এই যে 7.5 এর 0.5টা যদি আমি এই 6.5কে দিয়ে দিই, তাহলে এইটাও 7 হয়ে যাবে, এটাও 7 হয়ে যাবে, এটাও 7, তাহলে 7 × 3 = 21, আর এখানে কত 6 × 7 = 27। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 27P ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে গিয়ে 337500। ওকে, এবার হচ্ছে গিয়ে তোমার পি এর ভ্যালু, এবার 27 দিয়ে কাটাকাটি করতে হবে এখানে। ঠিক আছে, সম্ভবত 27 সবগুলোর সামনে 1 আছে। আচ্ছা 27 দিয়েই কাটি দেখি, 27 × 27 থাকছে কত তোমার 3 × 3 = 6, 67। 67 মানে 27 × 2 = 54, মানে 12 দিয়ে শুরু কোন অপশান আছে, আচ্ছা দুটো আছে, আর একটু যাই, 27 × 2 = 54 হলো, মানে হচ্ছে গিয়ে 64 গেলে 10, 11 12 13, মানে 1 3 5, 27 দেখো 5-এ কত 7 5-এ 35, 5 দিয়ে 10 3, হ্যাঁ 27 5-এ, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে দেখো এরপরে হচ্ছে গিয়ে তোমার একটা শূন্য, ব্যাস একটা শূন্য, হ্যাঁ একটা শূন্যর জন্য, আচ্ছা সরি এত পর্যন্ত হচ্ছে 125, মানে 27 × 125 করলে 3375, তারপরে দুটোর জন্য, তাহলে অপশান ডি হবে। সে কত টাকা লোন নিয়েছিল, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 24 বলেছে আফটার ডিডাকশন অফ 10% ফ্রম এ সার্টেন সাম অ্যান্ড দেন 20% ফ্রম দ্য রিমাইন্ডার দেয়ার ইজ লেফট রুপিস দিস, ফাইন্ড দ্য অরিজিনাল সাম। এটাও সেইভাবে সেই ভোটের অঙ্কটা যেটা করলাম আমরা, ইলেকশনের অঙ্কটা, এটাও সেম, লাস্টে তোমার পড়ে আছে 3600। ওকে,
তাহলে আমরা ব্যাকওয়ার্ডে যাব। প্রথমে হচ্ছে 10% ডিডাকশান করেছিল, তাহলে উপরে 100, নিচে হচ্ছে কি 90। তারপরে আবার দেখো 20% ডিডাকশান করেছিল ফ্রম দ্য রিমাইন্ডার, মানে হচ্ছে কি উপরে 100 বাই হচ্ছে কি 80। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দুটো শূন্য কাটলো। তারপরে হচ্ছে কি 9 কাটো, 9 4 36, 400, 8 কাটো 8 5 40, 50, তাহলে হচ্ছে গিয়ে 5000, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 25 বলে যে হলো রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ফর্মড বাই জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড অফ এ রেক্টাঙ্গুলার শিট অফ পেপার 88 সেন্টিমিটার লং অ্যান্ড 10 সেন্টিমিটার ব্রড, দ্য ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার। দেখো এই কোশ্চেনটা, দেখো আমি বলছি এইটা তোমরা বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় লাগবে। দেখো আমি বলছি, মানে অ্যাকচুয়ালি তোমার এইরকম একটা পেপার শিট, যেটা হচ্ছে গিয়ে তোমার লেন্থ আর ব্রেথ, যেটা লেন্থ ছিল তোমার কত 88 সেন্টিমিটার, আর ব্রেথ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। ওকে, কি বলেছে? রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ফর্মড বাই জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড অফ এ রেক্টাঙ্গুলার শিট অফ পেপার 80 সেন্টিমিটার, মানে জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড। ঠিক আছে, মানে এইটাকে এরকম করে ফোল্ড করছি আর কি, মানে এইরকম করে ফোল্ড করে হচ্ছে গিয়ে একটা গোল বানানো হচ্ছে। ওকে, যেখানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি এই যে এইটা আসবে, এইটা অ্যাকচুয়ালি পরিধিটা হবে, যে রাইট সার্কুলার হলো সিলিন্ডার হবে তার পরিধিটাই হবে 88 সেন্টিমিটার। ওকে, তাহলে সেখান থেকে তোমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে করে। এবার বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার। ক্যাপাসিটি মানে হচ্ছে গিয়ে এর ভলিউমটা, মানে হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, মানে আমি তোমাকে বেসিক ওয়েটটা করাচ্ছি, তারপরে একটা ট্রিক বলবো, দেখবে তখন বলবে দেখ এই বেসিক ওয়েতে আমি করবই না। ঠিক আছে, দেখো আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 2 ইন্টু 22 মানে 2 পাই আর 22 ইন্টু আর, সেইটা ইকুয়াল টু তোমার 88। তাহলে এটা 44, 2 হচ্ছে 88, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 14। ওকে, আর পেয়ে গেলে, তাহলে এবার পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি যেহেতু বলেছে, তাহলে হচ্ছে গিয়ে পাই মানে হচ্ছে 22 আর স্কোয়ার, আর মানে হচ্ছে গিয়ে তোমার 14 ইন্টু 14 আর স্কোয়ার, তারপরে এইচটা হাইটটা হবে এই 10 সেন্টিমিটার, তাহলে ইন্টু হচ্ছে গিয়ে 10। ব্যাস, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 7 2 14, ঠিক আছে, 7 2 14, এবার এটাকে গুণ করো, 14 2 28 ইন্টু 22, তাহলে 22 গুণ করলে যা হবে 22 8 2 16, মানে একটা 0, তারপরে এখানে দেখো এইখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবারে দেখো এত কিছু করতে তোমার কত সময় লাগলো, কিন্তু শর্ট ট্রিকটা কি না, যখনই দেখো এই যে আমাদের ভলিউম বের করতেছে, ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার মানে কি পাই আর স্কোয়ার এইচ, যেখানেই পাই আছে, এই যে পাই বাবু, এই পাই বাবু যেখানে আছে, পাই মানে কি তোমার 22 22 মানে হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে 11-এর মাল্টিপল। তাহলে অপশান টেস্ট করবে, যেই অপশানটা 11-এর মাল্টিপল হবে সেটাই তোমার অ্যান্সার, এত কিছু করার দরকার নেই। ওকে, এবার বলবে স্যার দুটো অপশান যদি 11 দ্বারা মাল্টিপল হয়, হ্যাঁ তাহলে সেখানে আবার মানে এলিমিনেট কী করে করব, তখন এই নিচে 7 আছে, তখন কোনটা 7 দ্বারা ডিভিজিবল সেইটা ট্রাই করতে হবে। ঠিক আছে, আশা করি হয়ে যাবে, 99.99% ক্ষেত্রে এইটা হয়ে যায়। আর যদি না হয় তাহলে কপাল ভালো নয়, হ্যাঁ কপাল খারাপ, তাহলে এই বেসিক ওয়েতে করতে হবে। তাহলে এখানে আমরা দেখি 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল তোমাকে জানতে হবে। দেখো ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স হচ্ছে গিয়ে 0 বা 11-এর মাল্টিপল হতে হবে। তাহলে 6 কে 7 আর এখানে হচ্ছে গিয়ে 6, হ্যাঁ তাহলে 7 - 6 তো 1 হচ্ছে, 0 হচ্ছে না, তাহলে এইটা হবে না। তারপরে 6 5 11 আর হচ্ছে গিয়ে এখানে 1 মানে 10 হচ্ছে, এটাও হবে না। তাহলে 4 একে 5 আর এখানে এটা 6, তাহলে 6 আর 5 ডিফারেন্স 1 হচ্ছে, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো একটা, এটাই অ্যান্সার। তাহলে দেখো 6 6 12 আর 1, 6 6 12 - 1 মানে 11। আমি কি বলছিলাম, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স 0 বা 11-এর মাল্টিপল, তাহলে 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। তাহলে এত কিছু করার দরকার পড়বে, তাহলে এই ট্রিকটা ভালো করে জেনে রাখো। ওকে, 2D 3Dর ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে, যেখানে পাই থাকবে। হ্যাঁ, এরপরে কোশ্চেন নাম্বার 26 বলেছি, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 10 রিমাইন্ডার বিকামস 7, হোয়েন স্কোয়ার অফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 10
রিমাইন্ডার উইল বি। জাস্ট কিচ্ছু নেই, এখানে বলেছে প্রথমে রিমাইন্ডার 7 ছিল, পরে কি করা হয়েছে দেখো, স্কোয়ার অফ দ্য নাম্বার। তাহলে জাস্ট এই 7কে স্কোয়ার করে দাও। 7 স্কোয়ার কত, 49। এই 49কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত হবে, 9 হবে। ইউনিট ডিজিটটাই রিমাইন্ডার হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 27। বলেছে ইফ দিস দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা আমরা এইটাকে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার মাইনাস জেড, এইটা ইকুয়াল টু আমরা সাপোজ কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেখানে লিখতে পারি দেখো, এই 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে তোমার 3 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার 1/x, আর 4 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার 1/y, আর হচ্ছে 12 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার মাইনাস 1/z। এটা হচ্ছে গিয়ে তোমার সূচক চ্যাপ্টারের মানে ইন্ডিসেস চ্যাপ্টারের কোশ্চেন। হ্যাঁ, যাই হোক এইটা লেখা হলো। এবারে দেখো তোমার এই যে 12 বলেছে, ঠিক আছে, তাহলে 12কে লেখা যায় কি 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12। ওকে, তাহলে 3 ইন্টু 4 মানে হচ্ছে গিয়ে এইটা ইন্টু এইটা। তাহলে দেখো দুটোই কে এর পাওয়ার, যখন কোনো কিছু গুণ হয় ধরো সেম জিনিস, মানে ধরো 2 টু দি পাওয়ার এক্স আর ইন্টু হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার ওয়াই, তখন 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই পাওয়ারে যোগ হয়। এখানেও সিমিলারলি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y হয়ে গেল ইকুয়াল টু এদিকে কি কে টু দি পাওয়ার মাইনাস 1/z। ব্যাস, তাহলে এবার বোথ সাইডের পাওয়ার সেম করে দাও, কারণ বেসটা এখানে কে সেম। তাহলে জাস্ট কি হলো, এই মাইনাস জেডটা একদিকে চলে এলে আলটিমেটলি দাঁড়াবে কত, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কি 0। এটাই তো চেয়েছিল, বলে যে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ এক্স ওয়াই জেড, মানে 1/x 1/y 1/z এর ভ্যালু কত 0, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 28 বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস অফ ইউনিফর্ম সাইজ রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর অফ এ রুম হুজ লেন্থ ইজ 160 মিটার্স অ্যান্ড ব্রেথ ইজ 140 মিটার্স রেসপেক্টিভলি। জাস্ট কিচ্ছু নেই, দেখো এরিয়া অফ দ্য ফ্লোর কত হবে 160 ইন্টু হচ্ছে 140। ঠিক আছে, এদের HCFটা, ঠিক আছে, এদের HCF এর স্কোয়ার দিয়ে ভাগ করো। ঠিক আছে, আচ্ছা এদের HCF দেখো দুটো নাম্বার দেওয়া আছে 160 আর 140, এর HCF বের করব কি করে, শর্টকাট নিয়ম দেখো, 140 এদের HCF কি করবে না, এদের জাস্ট ডিফারেন্স বের করো প্রথমে। ঠিক আছে, এদের ডিফারেন্স কত 20 দিয়ে দুটোই ভাগ চলে যাচ্ছে, হ্যাঁ 20 দিয়ে দুটোই ভাগ চলে যাবে, তাহলে ওইটাই হলো ওদের HCF। কি বললাম, যে দুটো নাম্বারের ডিফারেন্স বের করবে, সেই ডিফারেন্স দিয়ে যদি দুটো নাম্বারেই ডিভিজিবল হয়ে যায় তাহলে ওই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে তার HCF। ওকে, সো ওই দুটো সংখ্যার HCF। আর যদি ধরো 3টে সংখ্যা থাকে তখন সব থেকে ছোট দুটো নেবে, নিয়ে হচ্ছে সেখানে ডিফারেন্স দিয়ে যদি 3টে ভাগ চলে যায় তাহলে ওইটাই হচ্ছে তাদের HCF। আদারওয়াইজ যদি ধরো এই 20 দিয়ে না ভাগ যেত তখন ওই 20কে তুমি ফ্যাক্টর করতে হতো, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট যে ফ্যাক্টরটা দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে সেটাই হতো তোমার HCF। যাই হোক আমার এখানে ডিফারেন্সটা দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে HCF হলো 20। আমি কি বলেছিলাম, এরিয়া অফ দ্য ফ্লোর বাই হচ্ছে গিয়ে ওই যে স্কোয়ার টাইলস, সেই যে স্কোয়ার টাইলস বসাবো সেই স্কোয়ার টাইলসের একটা সাইড হয়ে গেল, মানে স্কোয়ার টাইলস যেহেতু তারা প্রতিটা বাহু হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 20 প্রতিটা স্কোয়ার টাইলসে এরিয়া দিয়ে ভাগ করে দেবো, তাহলে কতগুলো টোটাল মানে তোমার টাইলস লাগবে পেয়ে যাব। ব্যাস, তাহলে এটা 0 0, এখানে 2 2 4, 4 4 16 40। ওকে, আচ্ছা দুটো শূন্য তো কেটে দিয়েছি, সরি তাহলে এই শূন্যটা হবে না, তাহলে 14 4 56 মানে 56 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, বলেছে এভারেজ এজ অফ 64 men is 42 years which is decreased by 1/9 year when a man went out। দেখো 64 জনের এভারেজ ছিল কত 42 ইয়ার্স। ঠিক আছে, এবার তার মধ্যে একজন চলে গেল, পড়ে থাকলো কত 63 জন, তাতে কি হলো তাদের এভারেজ এজটা প্রত্যেকের 1/9 করে কমে গেল। মানে কি, এই যে 63 জনের প্রত্যেকের এভারেজ এজ হচ্ছে 1/9 করে কমে গেল, মানে কি যে ছিল
তার বয়সটা এই যে 42 তার থেকে বেশি ছিল বলেই সবাইকে এই 1/9 করে দিয়ে রেখেছিল, ঠিক আছে, ওই জন্য সবার 42 ছিল। এবার সে চলে গেছে যেহেতু, তাহলে সে তার বেশি ওয়েটটা নিয়ে চলে গেছে এবং 42 তো নিয়েই গেছে, প্লাস আরও যে 1/9 করে 63 জনকে দিয়ে রেখেছিল সেইটাও নিয়ে চলে গেছে। মানে অ্যাকচুয়ালি তোমার যে লেফট করেছে তার ওয়েটটা হবে এই যে আগে যে এভারেজ ছিল 42 প্লাস কি হবে এই যে তোমার 64 জন থেকে একজন কমে গেল, তাহলে 63 জন, তাহলে 63 × 1/9, ব্যাস এটাই হচ্ছে গিয়ে ওই যে ম্যান চলে গেছে তার বয়স। যদি চলে যায় তখন এরকম প্লাস হয়ে যাবে, যদি আবার নতুন আসে তখন মাইনাস হবে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, এবারের চ্যাপ্টার আমি যখন করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দেখো 9 7 63, তাহলে 7 2 9 হচ্ছে গিয়ে 49 হচ্ছে গিয়ে ইয়ার্স। তাহলে ওই যে ম্যানটা চলে গেছে তার ওয়েট হচ্ছে গিয়ে 49 ইয়ার্স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 30। আচ্ছা বলি 30 থেকে 35 অবধি রিজনিংয়ের কয়েকটা কোশ্চেন আছে, মানে 6টা কোশ্চেন আমি রিজনিং থেকে নিয়ে গেছি। তাহলে টোটাল হচ্ছে সেটের 35টা কোশ্চেনের মধ্যে আমি টোটাল 29টা কোশ্চেন ম্যাথস থেকে নিয়েছি এবং বাকি 6টা হচ্ছে গিয়ে রিজনিং থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। চলো দেখো রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এ ক্লক উইথ অনলি ডটস মেকিং 3 6 9 12 position has been kept upside down in front of a mirror, মানে upside down এবং in front of a mirror। আচ্ছা, in the reflection a time 4:15 মানে 4:15 will looks approximately like। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু জটিল আছে, দেখো বুঝতে পারলে কোনো কিছুই জটিল নয়। প্রথমত অরিজিনাল ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে তোমার 4:15। 4:15 মানে হচ্ছে মিনিটের কাঁটা এরকম হবে, ঘন্টার কাঁটাটা এরকম হবে। ওকে, 4:15। এবার সেইটার ক্ষেত্রে আবার আপসাইড ডাউন বলেছে, মানে অ্যাকচুয়ালি যে উল্টে ঘড়িটা আছে তাতে কীরকম শো করছে টাইমটা অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা এরকম আছে, ঘন্টার কাঁটাটা অ্যাকচুয়ালি তোমার 2-এর দিকে আছে, মানে 2:15 অ্যাকচুয়ালি ঘড়িটাতে দেখাচ্ছে। যেহেতু দেখো 3 6 9 পজিশন হ্যাজ বিন অনলি ডটস আছে মার্কিং 3 6 9 12, তাহলে অ্যাকচুয়ালি দেখাচ্ছে তোমার 2:15 উল্টে আছে, মানে আপসাইড ডাউন হয়ে গেছে, ঠিক আছে, উল্টে আছে এই রকম। এবার এইখানে একটা মিরর রাখা আছে, তাহলে এই মিররে কত টাইম দেখাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটা ছিল 4:15, সেখান থেকে অ্যাকচুয়ালি উল্টে যাওয়ার ফলে দেখাচ্ছে 2:15। ওকে, এই 2:15টাই মিররে কটা দেখাবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এইটার মিরর ইমেজের মানে প্রসেস আছে, মিররে তোমাকে আবার ভেবে ছবি আঁকার দরকার নেই। মিরর ইমেজ যদি বলে যে কোনো একটা ঘড়িতে একটা টাইম আছে, ধরো ঘড়িতে আমার 4:15 বাজে, হ্যাঁ, তাহলে যদি সামনে একটা আয়না রাখা হয় তাতে টাইমটা কত দেখাবে, ঠিক আছে। এখানে আমার 2:15 বাজে, তাহলে হচ্ছে ঘড়িতে টাইমটা কত দেখাবে। ওকে, জাস্ট কিছুই নেই, 12টা বলে রাখি, 12টা বা 11:60, দুটো জিনিস, দুটোই 12টা, কিন্তু এইটা দুটো থেকে এইটা বা এইটা থেকে টাইমটা বাদ দিতে হবে। এবার দেখো কখন তুমি 12টা থেকে বাদ দেবে আর কখন 11:60 থেকে বাদ দেবে, যখন এই মিনিটের ঘরে কিছু থাকবে। দেখো এখানে 15 মিনিট আছে, সেই জন্য আমরা 11:60 থেকে 2:15 বাদ দেবো। তাহলে 11:60 থেকে 2:15 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9:45 হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, আর এই প্রসেস যারা জানো না এটা ভালো করে মনে রাখো। ওকে, মিরর ইমেজের ক্ষেত্রে একটা টাইমের মিরর ইমেজ কী করে পাবে না, 11:60 বা 12টা। যদি এখানে বলতো সাপোজ দুটোর মিরর ইমেজ কী হবে, শুধু দুটো যদি বলতো তাহলে 12টা থেকে তখন বাদ দিতাম, বা যদি ধরো 8টা বলতো, হ্যাঁ, বা 6টা বলতো বা 5টা বলতো, তখন 12টা থেকে বাদ দিতাম। যদি বল 3:40 4:40 বা হচ্ছে গিয়ে 6:15, হ্যাঁ, 2:20, তখন এই 11:60 থেকে বাদ, মানে মিনিটের ঘরে যদি কিছু থাকে তখন 11:60 থেকে বাদ দেবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। দেখো কি বলেছে, এটা পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্ক, এটা লজিক্যাল ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো, দরকার নেই, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার ধরে ইজিভাবে করতে পারবো। দেখো বলেছে in a certain locality 25% family own a phone and 40% own a TV and 15% family own both a phone and a TV. It is known that
1200 ফ্যামিলিজ নাইদার ফোন, এই যে দেখো নাইদার এ ফোন নর এ টিভি। বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি। জাস্ট কিছুই নেই, দেখো তোমার ফোন আছে 25% ফ্যামিলিতে, টিভি আছে 40% ফ্যামিলিতে, সেখান থেকে বোথটা বাদ দিয়ে দাও 15%। কারণ কি এই 15% এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে, সেই জন্য একবার বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো, তোমার একদিকে 10, 25 - 15, 10 আর এখানে 40, মানে হচ্ছে কি 50%। তাহলে এই 50%-এর কী আছে, একটা ফোন থাকতে পারে কিছু ফ্যামিলি, বা শুধু টিভি আছে, বা হচ্ছে গিয়ে দুটোই আছে, মানে অ্যাটলিস্ট একটা কোনো জিনিস আছে, এই রকম ফ্যামিলির পার্সেন্টেজ কত 50%। তাহলে বাকি থাকছে 100 - 50 ইকুয়াল টু হচ্ছে 50%। তাদের কি না আছে টিভি না আছে ফোন, তাহলে এই 50%-এরই ভ্যালু দেওয়া আছে দেখো কত 1200। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি হচ্ছে কি 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে 2400, 2400, মানে হচ্ছে গিয়ে 50% ইন্টু 2 করলে 100, তাহলে 1200 ইন্টু 2 মানে 2400, মানে 2400 হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 32। কী বলছে দেখো, বলেছে হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার অফ সিরিজ হুইচ আর ফলোড বাই 7। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, বাট অনেকে এটা সময় নষ্ট করে, যে এরকম 6 খোঁজে তারপরে 7 আছে কিনা, 6 খোঁজে তারপরে 7 আছে কিনা, বা 7 খোঁজে তারপরে 6 আছে কিনা, দরকার নেই। এখানে কি বলেছে দেখো, হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ আর ফলোড বাই 7, মানে কি 6 আর তারপরে 7 আছে, তাহলে তুমি 67 বের করো, যতগুলো 67 আছে সেটাই হবে তোমার অ্যান্সার। কটা 67 আছে দেখো, 67, 67, তারপর হচ্ছে 67, 67, তারপরে 67, তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, বা যদি বলতো হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিরিজ ফলোড বাই 7 অ্যান্ড প্রিসিডেড বাই 3, তখন কি করতে 367 বের করতে কতগুলো আছে, সেটাই হতো তোমার অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 33। বলেছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। আচ্ছা, প্রথমে আমরা নাম্বারগুলো খেয়াল করি। দেখো এখানে প্রথমে হচ্ছে 5, তারপরে হচ্ছে মাঝখানে 7, তারপরে ড্যাশ, তারপরে দেখো 14, তারপরে হচ্ছে গিয়ে 19। আচ্ছা, এইটার ডিফারেন্স কত 5, 2, 7, এইটার ডিফারেন্স জানি না, এইটার ডিফারেন্স জানি না, এইটার ডিফারেন্স কত হয়েছে দেখো 4, 5 হচ্ছে কি 9, এটা 5। আচ্ছা, 2 আছে এখানে, এখানে 5, তাহলে এইখানে যদি আমরা 3 করি, এখানে দেখো 4 যদি করি, দেখো 2, 3, 4, 5 মিলে যাচ্ছে, তাহলে 7, 3, 10, এইখানে যদি 10 হয় দেখো মিলে যাচ্ছে, তাহলে মাঝখানে 10 হবে এইটুকু শিওর। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান সিতে দেখো মাঝখানে 9 আছে, তাহলে এইটা হবে না, আর বাকিগুলোতে সব মাঝখানে 10 আছে। ওকে, এবারে আসি ফার্স্ট লেটারটা। ফার্স্ট লেটার দেখো এন মানে কত, এন মানে হচ্ছে কি 14। পজিশন ভ্যালু তোমাদেরকে বলেছি, যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার ঠোঁটস্থ থাকতে হবে, আদারওয়াইজ ইউ আর নট মানে ফিট ফর কম্পিটিটিভ এক্সাম। সোজা কথা, অন্যভাবে নেবে না, বাট এটাই রিয়েলিটি। হ্যাঁ, তবে গিয়ে এই কোশ্চেনগুলো তত তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, আচ্ছা যাই হোক, এন মানে 14, কে মানে হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার 11, তারপরে দেখো তাহলে আমাদের এন হচ্ছে গিয়ে 14, তারপরে হচ্ছে গিয়ে 11, তারপরে ড্যাশ, তারপরে দেখো 5, তারপরে আছে তোমার বি মানে হচ্ছে গিয়ে 2, ই মানে হচ্ছে গিয়ে 5, বি মানে হচ্ছে গিয়ে 2। না হলে অনেক যাদের ধরো মুখস্থ নেই, কী করবে, সে শেষ দিক থেকে গুনবে। হ্যাঁ, বি তারপরে ই, ঠিক আছে। দেখো এইখানে কত হয়েছে তোমার, দেখো 3 ডিফারেন্স, ঠিক আছে। তারপরে দেখো 5, 3, এখানে যদি 8 হয়, 8, 3, 11, দেখো সব 3 ডিফারেন্স হবে। তারপরে এটা 3 মানে 14, তাহলে 8 মানে কি 8 কার পজিশন ভ্যালু এইচ, তাহলে প্রথম লেটারটা তোমার এইচ হবে। সেক্ষেত্রে আবার এখানে আই আছে, সেই জন্য অপশান এ এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। আবার তাহলে তাও পাচ্ছি না, দুটোতে আটকে গেছি, তাহলে এবার তোমাকে থার্ডটা দেখতে হবে। ওকে, থার্ডটাই দেখো, থার্ডটায় কী আছে দেখো তোমার শেষেরটায়, এখানে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে 22, তারপরে হচ্ছে কি 20, মানে কি 2 কমেছে, তাহলে 20 থেকে 2 কমিয়ে দাও মানে 18, মানে শেষে আর হবে। আবার 18 থেকে 2 যদি কমাই 16, হ্যাঁ ঠিকই আছে, তাহলে শেষে মানে লাস্টে আর হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এইগুলো যত তাড়াতাড়ি তুমি মাথায়
ক্যালকুলেশন করতে পারবে। মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস যত করবে তত হচ্ছে গিয়ে দেখবে টাইম কম লাগবে পরীক্ষায়। ওকে, নাহলে দেখবে সবই জানা, বাট ম্যাথ জিআই এর ক্ষেত্রে প্র্যাকটিসেই হচ্ছে গিয়ে যত কম প্র্যাকটিস করবে তত তোমার বেশি টাইম লাগবে। ওকে, সেই জন্য রেগুলার বেসিসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, বলেছে ইন এ সার্টেন কমিউনিটি দ্য ওয়ার্ড ইউজড টু মিন রোড, মার্কেট, সিনেমা, স্কুল অ্যান্ড লাইব্রেরি আর রিভার, ওশান, স্টেডিয়াম, পার্ক অ্যান্ড ফরেস্ট রেসপেক্টিভলি। আচ্ছা, একটা কমিউনিটিতে যে রোড, মার্কেট, সিনেমা, স্কুল অ্যান্ড লাইব্রেরিকে বলা হয় রিভার, ওশান, স্টেডিয়াম, পার্ক, ফরেস্ট রেসপেক্টিভলি। বলেছে ইফ আই ওয়ান্ট টু সি এ ফিল্ম দেন হোয়ার শুড আই গো। দেখো ফিল্ম দেখতে কোথায় যাবে? সিনেমা। সিনেমাকে কি বলে সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো সিনেমা কোথায় আছে? প্রথমে রোড, তারপরে মার্কেট, তারপরে সিনেমা। 3 নম্বরে এদিকে তাহলে প্রথমে রিভার, ওশান, স্টেডিয়াম। তাহলে এখানেও 3 যেইটা, এখানে হচ্ছে 3 হচ্ছে সেইটা হবে। তাহলে সিনেমা মানে হচ্ছে স্টেডিয়াম, তাহলে তোমাকে ফিল্ম দেখতে হলে স্টেডিয়ামে যেতে হবে। অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 35 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে, স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড আইডেন্টিফাই দ্য পিপুল হু স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। যদি ওয়ান ল্যাঙ্গুয়েজ বলে জাস্ট দেখো এই পোর্শনটা, এই শুধু আই মানে সে শুধু ইংলিশ বলে, যে শুধু হিন্দি বলে, আর কে হচ্ছে শুধু তামিল বলে, তাহলে এই আই প্লাস জে প্লাস কে হবে তোমার অ্যান্সার। কোন অপশানে আছে দেখো? অপশান বিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।